কয়েকটি পত্রিকায় কিছু ঘটনা দেখলাম, তারা চেক ব্যাক করে আমাকে জানালো ঘটনা ঘটেছে একরকম, পত্রিকার পাতায় উপস্থাপন করা হয়েছে আরেক রকম ভাবে। তারেক রহমানের এমন অভিযোগের পর নিশ্চয়ই প্রশ্ন জাগে, ২৪-এর গণ অভ্যুত্থানের ৭ মাস পরও বিএনপির বিরুদ্ধে গণমাধ্যমের এই ভূমিকা কিসের ইঙ্গিত? বাংলাদেশের অধিকাংশ মানুষের, অধিকাংশ ভোটারের সমর্থন এই দল পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখেছেন বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। তাহলে এখন কোন রাজনৈতিক মতাদর্শ গণমাধ্যম প্রভাবিত করছে? একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, একই সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, তারা তাদের অবস্থান থেকে তাদের সাথে যে সকল মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 1/11-এর সময় যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে এরকম একটি প্রেক্ষাপট ধীরে ধীরে তৈরি করার চেষ্টা তারা করছে। তারেক রহমানের এই অভিযোগ যে রাজনৈতিক বক্তব্য নয়, তা আগেই নজরে আসে অনেকের। জুলাই গণ অভ্যুত্থানের পরপরই আলোচিত বেশ কিছু ঘটনায় বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। কিছু ব্যক্তি, তার মধ্যে কিছু মিডিয়ার কিছু অংশ সহ, বলার চেষ্টা করছেন, তুলে ধরার চেষ্টা করছেন যে বিএনপি এটা মানছে না, বিএনপি ওটা মানছে না, আর কেউ কেউ এটা মানছে ওটা মানছে। আরও অবাক বিষয় হলো, কোনো একটি বা বিচ্ছিন্নভাবে কোনো মিডিয়া নয়, এই অপতথ্য ও অপপ্রচার চালাচ্ছে বেশ কিছু গণমাধ্যম সংঘবদ্ধভাবে। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। তারেক রহমানের ওই বক্তব্যের মাস পাঁচেক পর বিস্ময়কর তথ্য জানান খোদ অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। রাজধানীতে এক সেমিনারে তথ্য উপদেষ্টা জানান, ৫ আগস্টের পর প্রথম এক বছর সরকার তথ্য উপাত্ত পেয়েছে যে বিগত কয়েক বছর আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগ মনা সাংবাদিক হিসেবে যাদেরকে মনে করা হয়েছিল তারা আওয়ামী লীগের ছিল না। সিরিয়াসলি আমি এটা অ্যাড্রেস করতে চাই, কারণ হচ্ছে গত এক বছরে আমাদের দেখা মতে আসলে আওয়ামী লীগ ছিল না, সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ ছিল না, ছিল বিএনপি জামাতের লোকরে। আসলে কে কি করলো এটা তো আসলে আমরা কোনো কিছুতে হাতও দিই নাই, বলিও নাই। আরও আশঙ্কার তথ্য হলো, আওয়ামী লীগ সরকারের আমলে এসবি, এনএসআই ও ডিজিএফআই ক্লিয়ারেন্স নিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মতো অতি গুরুত্বপূর্ণ বিট কাভার করারাও দেখা যাচ্ছে আওয়ামী লীগ মনা নন। এবং ওই আদর্শিক যে দৃষ্টিভঙ্গি, এটা সংবাদ মাধ্যমে অলরেডি আসা শুরু হয়ে গেছে এবং এটা আসবেই। এটাই নিয়তি ইতিহাসের, এটা কোনোভাবে আপনি বিরোধিতা করে এড়াইতে পারবেন না, যে আপনি বলবেন যে এটা হইতে দিব না, এটা সম্ভব না। এবং আমি আজকে একটা কথা বলে যাই, একটা সময় সাংবাদিকদের একটা বড় অংশ আসতো হচ্ছে ছাত্র ইউনিয়ন বামপন্থী সার্কেল থেকে, এখন অন্য সার্কেল থেকে আসতেছে। কোন সার্কেল থেকে আসতেছে সেটা অনেকেই জানে। তো এটা হচ্ছে যুগের নিয়ম। 60-70 দশকের একটা হাওয়া বইছে, এখন কি বলে 9/11-এর পরে এখন আরেকটা হাওয়া বইতেছে পুরা দুনিয়া ব্যাপী। হ্যাঁ, তো এগুলো ঘটবেই এবং এটা আসবেই, এটাই নিয়তি ইতিহাসের। এটা কোনোভাবে আপনি বিরোধিতা করে এড়াইতে পারবেন না, যে আপনি বলবেন যে এটা হইতে দিব না, এটা সম্ভব না। এবং এটা আমি খুব সিরিয়াসলি আমি এটা অ্যাড্রেস করতে চাই। গোয়েন্দা সংস্থার নির্ভরযোগ্য সূত্র বলছে, অতীতে আওয়ামী লীগ পরিবার মনে করে যাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে পেশায় সক্রিয় তাদের বেশিরভাগই এখন জামায়াত ইসলামের সমর্থক। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের মতাদর্শে এমন রহস্যজনক নীতি উদ্ঘাটনের আগেই রাজনীতিতে আরও বিস্ময়কর ঘটনা প্রকাশ্যে আসে। পদপদবি নিয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকা আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদ ৫ আগস্টের মাস দেড়েক পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে প্রকাশ্যে আসেন। পরবর্তীতে তারা ডাকসু ভিপি ও জিএস হন। এই দুই ছাত্রনেতা সহ বহু ছাত্রলীগ নেতা শিবিরের পরিচয়ে সামনে আসায় সাংগঠনিক দুর্বলতার দায় স্বীকার করার চেয়ে নিজেরা প্রতারিত হয়েছেন বললেন তখনকার ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। এই দায়িত্ব আমরা স্বীকার করছি। এই জায়গায় অবশ্যই আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল, এই জায়গায় অবশ্যই আমাদের ত্রুটি বিচ্যুতি অবশ্যই হয়েছে। এবং শুধু আমাদের নয়, শুধুমাত্র ছাত্রলীগ নয়, বামপন্থী সংগঠন, ছাত্রদল, সামাজিক ছাত্রদের সংগঠনগুলোর অভ্যন্তরে অনুপ্রবেশ করে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড করা, অন্য সংগঠনগুলোকে শিক্ষার্থীদের কাছে অজনপ্রিয় করে তোলা, আক্রমণাত্মক ভূমিকা অবতীর্ণ হওয়া
এবং সেটির মাধ্যমে দায়ভার সেই সংগঠনের উপর চাপিয়ে দেয়া। আপনি দেখুন তাদের মুনাফিকি কর্মকাণ্ডগুলো। শিবিরের গঠনতন্ত্র অনুযায়ী শিবিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তাদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সম্পৃক্ত নয় এমন কোন রাজনৈতিক সামাজিক সংগঠনে আপনি যোগ দিতে পারবেন না। অথচ তারা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই ছাত্র শিবিরের যে দৃষ্টিভঙ্গি তার সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গি রাজনীতিতে বিশ্বাস করে, অথচ তারা কিন্তু তাদের যে দেয়া কথা সেটির লঙ্ঘন ঘটিয়ে কিন্তু তারা, তার মানে তারা প্রতারণের আশ্রয় গ্রহণ করছে, তার মানে তারা ছদ্মবেশটা ধারণ করছে। এবং আমরা তো স্বীকার করছি, আমরা তো এটি অবলীলায় স্বীকার করছি যে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, এবং অনুপ্রবেশের ঘটনা ঘটিয়ে আপনি দেখুন যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো তারা কিভাবে ঘটে। যেমন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের উপর নিপীড়নের ঘটনার সঙ্গে ছাত্র শিবিরের কর্মীরা কিভাবে সম্পৃক্ত ছিল। সঙ্গত কারণেই রাজনীতি এবং সমাজের অন্যান্য খাতের বাস্তবতা নিয়েও শুরু হয় আলোচনা। অনুসন্ধানে পাওয়া যায় আরও উদ্বেগজনক তথ্য। ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবিরের শঙ্কা, ছাত্রলীগ ও আওয়ামী লীগের ভিতরেই যদি এত জামাত শিবিরের নেতা থাকতে পারে, তাহলে ছাত্রদল ও বিএনপিতে যে কত সংখ্যক ঘাপটি মেরে আছে তা অজানা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য এটি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সাংবাদিক নুরুল কবির। একটা জিনিস লক্ষ্য করুন, আওয়ামী লীগের দরজা কিন্তু জামাত ইসলামের জন্য সচেতনভাবে খোলা ছিল না। তারপরে এখন বোঝা যাচ্ছে তার পার্টির ভিতরে কত জামাত শিবির ছিল। বিএনপির তো দরজা তার সুবিধাবাদী একটা তথাকথিত কৌশলগত ঐক্যের কারণে বিএনপির সঙ্গে জামাতের যে দীর্ঘদিনের সম্পর্ক, জামায়াতের ভিতরে বিএনপির ভিতরে জামায়াতের কত লোক আছে সেটা কিন্তু এখনো নির্ণীত হয় নাই। তারেক রহমানের প্রধান কাজ হবে যে তার দল কৌশলগত ঐক্যের নামে এই জামায়াতের মতো একটা মধ্যযুগীয় ভাবাদর্শপন্থী রাজনীতির সঙ্গে যে আপোষ করেছে সেটার জন্য মানুষের কাছে দুঃখ প্রকাশ করা এবং খুঁজে খুঁজে বের করা যে তার রাজনৈতিক দলকে মধ্যপন্থায় থেকে সামনে এগিয়ে দেওয়ার জন্যে কোন কোন জামাতপন্থী বিএনপির লোকেরা দলটাকে পেছন থেকে টেনে ধরে, সেইটা উনি গ্রাউন্ডে থাকলে দূরের থেকে সবসময় সব কিছু বোঝা যায় না। সেটা তার দলের উপকার হতে পারে। তার দলের যদি সেই উপকার হয় তাহলে এখানে মধ্যবর্তী রাজনীতির জন্য স্বাভাবিকভাবে একটা উপকার তাদের হবে। স্পর্শকাতর ইস্যু হয় এ বিষয়ে রাজনৈতিক মহলে ও বিশ্লেষকরাও খোলামেলা আলোচনা করতে দেখা যায় না। তবে বিএনপি নেতা সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন সম্প্রতি টিভি টক শোতে প্রকাশ করলেন আরও ভয়ানক তথ্য। আমি একদিন দেখছি মিছিল আসতেছে সকালবেলা 9টার সময়। কি আরে 9টার সময় মিছিল আসে কিভাবে? আমার ছেলের কি 9টা মিছিল করে? আরে সব তো পরিচিত মনে হচ্ছে। আস্তে আস্তে কাছে গিয়ে দেখি জামাতের ক্যান্ডিডেট মিছিল করছে। আমি কি আল্লাহ, এগুলি তো সব আমার ছিল, এরা কবে গেল? পার্সন টু পার্সন চিনি, যাদেরকে আমি কোচে প্রিন্সিপালের প্রমোশন দিয়েছি, প্রফেসর দিয়েছি, চাকরি দিয়েছি, মাদ্রাসা দিয়েছি। আমার তো মনে ছিল সারা কোচো আমার, কিন্তু এখন তো দেখছি যে না, এই ধরনের পলিটিক্স বাংলাদেশে আর কোনো দেশে কখন হয়েছে কিনা এটা আমার জানা ছিল না। এবং গণ অভ্যুত্থানের সময় আমরা দেখলাম শিবির কিভাবে বেরিয়ে আসলো। তো ঠিক তেমনি ভাবে আমার কোচারদেরও, যাদেরকে আমি এতদিন প্যাট্রোনাইজ করেছি এবং আমার বলে আমি তাদেরকে সবসময় ছায়া দিয়ে রেখেছি, এখন দেখছি যে নো, অ্যাবসলিউটলি রং। কিন্তু লিস্ট দিয়ে বলতে পারবো, প্রাইমারি স্কুল শিক্ষক বলেন, হাই স্কুলের শিক্ষক বলেন, যাদেরকে আমি প্যাট্রোনাইজ করেছি আমার মনে করে, তারা তো দেখছি এখন রকম। যে আমি যখন 96 ইলেকশন করে 2 জন রকম ছিল, এখন ওদের 42 জন হয়ে গেছে। কিছুদিন আগে ছিল 30 জনের মতো। এই যে দিন দিন বেড়ে যাচ্ছে, হাউ ইটস পসিবল? কে প্যাট্রোনাইজ করলো? আমরাই তো করেছি। বিএনপি তো ক্ষমতা ছিল, জামাত তো কোনো ক্ষমতা ছিল না। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন খাতে উদ্বেগজনক তথ্য প্রমাণ সামনে। আরও যে কত বিস্ময় অদৃশ্য ও গুপ্ত অবস্থায় রয়েছে তা অজানা। এত অনিশ্চয়তার মাঝে আসার কথা হচ্ছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান 24-এর গণ অভ্যুত্থানের পরপরই নেতাকর্মী ও দেশবাসীকে অদৃশ্য নানা শক্তি ও শত্রুর বিষয়ে সতর্ক করে আসছেন। যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। সেই সতর্কবার্তা 15 মাসের মাথায় এসে এখন স্বাধীনতার সার্বভৌমত্ব এমনকি দেশি ধ্বংসের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তারেক রহমান। তিনি বলেন, শুধুমাত্র বাংলাদেশের পক্ষের শক্তির ঐক্য এবং সজাগ দৃষ্টিই পারে এই অনিশ্চয়তা কাটাতে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাআল্লাহ। বিশেষ প্রতিবেদন, ওপেন মিডিয়া,
ঢাকা।